আচ্ছা, একটু মনোযোগ দাও। আজকে যেটা পড়বো সেটা হলো হিউম্যান রাইটস নামের একটা ইউনিট আছে। এই হিউম্যান রাইটস ইউনিটটার 4 নম্বর লেসন এটা, হ্যাঁ, যেটাকে আমরা আমেরিগো স্ট্রিট চাইল্ড নামে চিনি। যাই হোক, এই গল্পটাতে যেটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, একটা ছোট্ট বাচ্চা যেটার নাম হলো আমেরিগো, সে রাস্তায় থাকে। তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যাওয়ার কারণে মা আবার একটা নতুন আরেকজনকে বিয়ে করেছে এবং বাবা ওর কাছ থেকে দূরে থাকে। কিন্তু ছেলেটা ওর বাবা মায়ের কাছে থাকতে চায়, কিন্তু কেউ তাকে নিতে চায় না। তো পরিশেষে সে ওই রাস্তায় রাস্তায় থাকে, জুতা পুলিশ করে, ময়লা আবর্জনা মানে বাছাই করে। তারপরে তোমার হচ্ছে একসময় গিয়ে সে ইনফেকশনে আক্রান্ত হয়ে যায়। তারপরে সেই কাজ বাদ দিয়ে আবার আইসক্রিম বিক্রি করে। সে আইসক্রিমের শপ ওনার তাকে একটু খেতে দেয় বা থাকতে দেয়, এর বাইরে কিছু করতে দেয় না। তার মানে অনেক বেশি পরিশ্রম করতে হয়। শীতের রাত্রিতে তাকে শীতের কাপড় বা গরম কাপড় ছাড়াই তাকে রাস্তায় থাকতে হয়, অনেক পেইনফুল লাইফ লিড করে। মোট কথা, এই গল্পটিতে একটা পথ শিশুর জীবন কাহিনী এবং তার দুঃখ দুর্দশা এবং তার অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কথা কি বোঝা গেল? আমরা সেটাই একটু দেখি। এই লেসনটা পড়ার সময় আমরা এখান থেকে কিছু ভোকাবুলারি শিখবো এবং পাশাপাশি কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশনও শেখার চেষ্টা করব। একটু দেখো, বলছে কি, মাই নেম ইজ আমেরিকো। আমার নাম হচ্ছে আমেরিকো। আই এম 13 ইয়ার্স ওল্ড। আমার 13 বছর বয়স। অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন। লিভ অন মানে কোনো রকম খেয়ে বেঁচে থাকা, আর লিভ ইন মানে সকল সুযোগ সুবিধা নিয়ে বেঁচে থাকা, ঠিক আছে, বা বসবাস করা কোনো একটা স্থানে। তা আমি রাস্তায় কোনো রকম খেয়ে বেঁচে থাকি, অ্যালোন, একাকি। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, ঠিক আছে। মাই মাদার, হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার। আমার মা, যিনি কিনা আমার বাবার কাছ থেকে সেপারেট হয়ে গিয়েছেন, আলাদা হয়ে গিয়েছেন। এখানে সেপারেট ফ্রম একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, পৃথক থাকা। ডাজেন্ট ওয়ান্ট মি, তিনি আমাকে চান না। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে। এই গো অ্যাওয়ে, দূরে চলে যাওয়া, এটাও কিন্তু একটা গ্রুপ ভার্ব, প্রপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন। তিনি আমাকে দূরে চলে যেতে বললেন। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। এখন তিনি আরেকজন পুরুষের সাথে তার বিয়ে হয়ে গিয়েছে। এখন তার এখানে ম্যারিড টু আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, ম্যারিডের পরে টু হবে। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে। আমার বাবা অনেক দূরে বসবাস করে। ফার মানে দূর, অ্যাওয়ে মানে মানে আরো দূরে আর কি, অনেক দূরে। তো বলছে যে আমার বাবা অনেক দূরে বসবাস করে। আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই। বাট হি ওন্ট টেক মি ইদার। এই ইদার মানে সেও, বলছে যে সেও আমাকে নিতে চায় না, নিবে না। ওন্ট টেক, নিবে না, ঠিক আছে। আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি। আমি তার কাছে কিছু টাকা ভিক্ষা চেয়েছিলাম। সো দ্যাট, যাতে করে আই কুড বাই আ বাস টিকেট, আমি একটা বাস টিকিট কিনতে পারি। আই এম স্টিল ওয়েটিং, আমি এখনো অপেক্ষা করছি। স্টিল, ঠিক আছে, এখনো। হি হ্যাজেন্ট অ্যান্সার্ড, কিন্তু তিনি কোনো উত্তর দেন নাই। দ্য স্ট্রিটস আর নাও মাই হোম। এখন এই রাস্তাগুলোই আমার বাড়ি। সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, মাঝে মাঝে আমি কাজ খুঁজে পাই। আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ। এখানে ট্র্যাশ মানে ময়লা আবর্জনা, ইউজ টু মানে অভ্যস্ত, মডেল অক্সিলারি, ওকে। বলছে আমি ময়লা আবর্জনা মানে কালেক্ট মানে বাছাই করতে বা তুলে নিয়ে আসতে অভ্যস্ত ছিলাম। অ্যান্ড সেল ইট টু আ ভেন্ডর। ভেন্ডর মানে ব্যবসায়ী, এবং এটাকে একটা ব্যবসায়ীর কাছে বিক্রি করতে অভ্যস্ত ছিলাম বা বিক্রি করতাম। আই স্টপড ডুইং দ্যাট, আমি সেই কাজটি করা বন্ধ করেছিলাম। আফটার আই হ্যাড আ সিরিয়াস ইনফেকশন, যখন আমার একটা মারাত্মক একটা ইনফেকশন হলো, মানে সংক্রমণ হলো বা ঘা হলো। অ্যান্ড আ ডক্টর টোল্ড মি, এবং একটা ডাক্তার আমাকে বলেছিল, টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাশ ডাম্প। স্টে অ্যাওয়ে মানে দূরে অবস্থান করা, এটাও একটা গ্রুপ ভার্ব বা অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন। ট্র্যাশ ডাম্প, ডাম্প মানে স্তূপ, ট্র্যাশ মানে ময়লা আবর্জনা। ময়লা আবর্জনার স্তূপ থেকে আমাকে দূরে থাকতে বলেছিল। ওয়ান্স আই ওয়ার্কড ফর অ্যান আইসক্রিম শপ ওনার। এক সময় আই ওয়ার্কড, আমি কাজ করতাম, ফর অ্যান আইসক্রিম শপ ওনার, একটা আইসক্রিমের দোকানের মালিকের হয়ে। অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ। বিচ মানে সমুদ্র সৈকত। এবং আমি সমুদ্র সৈকতে কি করতাম? আইসক্রিম বিক্রি করতাম। বাট আই গট নো মানি ইন রিটার্ন। ইন রিটার্ন মানে বিনিময়ে, এটাও একটা
প্রেপোজিশনাল ফ্রেজ বলতে পারো তুমি। ঠিক আছে, কিন্তু আমি কোনো টাকা বিনিময়ে পাইতাম না। ঠিক আছে, দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট। ওই দোকানের মালিক আমাকে কিছু খেতে দিত। বাট লেট মি স্লিপ ইন হিজ হাট অ্যাট নাইট। রাতের বেলা তার হাট মানে কুঁড়ে ঘর, ছোট্ট একটা ঘর ছিল, সেখানে আমাকে লেট মানে কোনো কিছু করতে দেওয়া বা অনুমতি দেওয়া, আমাকে ঘুমাতে দিতেন। লেটও কিন্তু একটা মডেল অক্সিলারি, এটার পরে সবসময় ভিয়ন হয় এবং অবজেক্টিভ ফর্ম হয়। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দেখেছি যে লেটের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম হয় প্রোনাউনের, আর সবসময় ভি1 হয়। ঠিক আছে, তারপরে কি বলছে, দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল। এই কাজটা অনেক বেশি কঠিন এবং পেইনফুল ছিল, মানে কষ্টদায়ক ছিল। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি হোয়েন ইট ইজ ফুল। এই আইসক্রিম বক্সটা কোয়াইট হেভি মানে বেশ ভারী, ভারী থাকতো, হোয়েন ইট ইজ ফুল, যখন এটা পরিপূর্ণ থাকতো আইসক্রিম দিয়ে। আই হ্যাড টু ওয়াক ফর আওয়ার্স। এখানে হ্যাড টু কিন্তু একটা মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি পরে সবসময় ভি1 হয় আমরা জানি, বা বি+ভি3 হয়। আচ্ছা দেখো কি বলছে, আই হ্যাড টু ওয়ার্ক ফর আওয়ার্স, আমাকে ঘন্টার পর ঘন্টা, এই যে ফর আওয়ার্স মানে ঘন্টার পর ঘন্টা আমাকে হাঁটতে হয়েছিল। অফারিং মাই আইসক্রিম, আইসক্রিম অফার করে করে মানে কি দিয়ে দিয়ে, অফার মানে নেবেন নাকি নেবেন নাকি এরকম কথা বলে বলে, টু হুএভার ওয়ান্টেড টু বাই, যে কেউই এটা কিনতে চাক না কেন তার কাছেই আমাকে এটা অফার করতে হতো এবং হাঁটতে হতো ঘন্টার পর ঘন্টা এটা বিক্রি করার জন্য। তারপর কি বলছে, দেয়ার ওয়ার ডেইজ, সেখানে এমনও দিন ছিল, when I could not even sell one ice cream, যখন আমি একটা আইসক্রিমও বিক্রি করতে পারি না। এমনকি একটা আইসক্রিম, ইভেন, বুঝেন নাই, এমনকি একটা আইসক্রিমও বিক্রি করতে পারি নাই। তারপরে কি বলছে দেখো, ইন আ ওয়ে, যাই হোক, আই অ্যাম লাকি, আমি ভাগ্যবান, বিকজ আই এম অ্যালাইভ, আমি এখনো বেঁচে আছি। মানে আমরা কত ডিস্যাটিসফ্যাকশন প্রকাশ করি, তাই না? বলি যে আমার এটা নাই সেটা নাই, বাবা তুমি আমাকে এটা দাও নাই, মা তুমি আমাকে এটা দাও নাই, ভাই আমাকে এটা করে নাই সেটা করে নাই, মানে কত অভিযোগ আমাদের। বাট সে এখনো শুকরিয়া আদায় করছে কারণ সে এখনো বেঁচে আছে। অথচ সে কত অভিযোগ করতে পারতো, আমার বাবা আমাকে এটা দেয় নাই, আমার মা আমাকে এটা দেয় নাই। বিষয়টা এরকম না? তারপরে দেখো, মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক সর্টিং রাবিশ ইন ডাম্পস often suffer from serious diseases. সর্ট মানে বাছাই করা, রাবিশ মানে ময়লা আবর্জনা, ডাম্পস মানে স্তূপ, এর আগেও বলেছি। আমার বন্ধু যারা কাজ করতো ময়লা আবর্জনা বাছাই করার, ইন ডাম্পস স্তূপের মধ্যে, ময়লার স্তূপের মধ্যে, ওফেন সাফার ফ্রম, তারা প্রায় প্রায় ভোগে, সিরিয়াস ডিজিজেস, মারাত্মক রোগগুলোতে। এখানে সাফার ফ্রম এটা মানে ভোগা, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বুঝছেন? সাফারের পরে সবসময় ফ্রম হবে, মনে রাখতে হবে। One of them was recently killed after he fell into a hole that opened up in the pile of trash. আমার সেই বন্ধুদের মধ্যে একজন বন্ধু was recently killed, সাম্প্রতিককালে তাকে মারা হয়েছিল বা হত্যা করা হয়েছিল, after he fell into a hole, যখন সে একটা গর্তের মধ্যে পড়ে গিয়েছিল, that opened up, যেটা খোলা ছিল, in the pile of trash, ময়লা আবর্জনার স্তূপের মধ্যে। পাইল মানে স্তূপ। তাহলে দেখো ও কিন্তু একলাই পড়ে গেছে, কিন্তু এখানে কিল মানে হত্যা করার কথা বলছে। কেন? কারণ ময়লা আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা অথবা সংশ্লিষ্ট অথরিটির। বাট সেই আবর্জনা তো পরিষ্কার করেই নাই, বরঞ্চ ওই যে ম্যানহোল বা যেটাই বলো না কেন সেটার ঢাকনাটাও খুলে আছে কিনা, উন্মুক্ত আছে কিনা, সেগুলো দেখাশোনা করার দায়িত্ব কিন্তু সেই সংশ্লিষ্ট অথরিটির। কিন্তু তারা তাদের দায়িত্ব পালন না করে সেগুলোকে খুলে রেখেছে, যার কারণে কিন্তু তাদের অবহেলা কারণেই কিন্তু এই বাচ্চাটা মারা গেছে। যার কারণে ওদেরকে ইনডিরেক্টলি এখানে দোষারোপ করা হচ্ছে এবং হত্যা করার কথা বলা হয়েছে। কথা কি বোঝা গেল? এইখানে দুইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন আছে, একটা হলো ফেল ইনটু। দেখো, ইন মানে হচ্ছে মধ্যে, ইনটু মানেও মধ্যে। এই দুটোর বেসিক ডিফারেন্স হচ্ছে, ইন মানে মধ্যে কিন্তু স্থির থাকবে, যেমন আমরা ক্লাসের মধ্যে, সে গর্তের মধ্যে বসে আছে, গর্তের মধ্যে কিন্তু স্থির আছে, কিন্তু সে গর্তের মধ্যে পড়ে গেল, তো পড়ার সময় কিন্তু তার মধ্যে গতি ছিল। ইনটু হলো গতিশীল, ইন হচ্ছে স্থির।
যেহেতু গর্তের মধ্যে পড়ে যাওয়ার কথা বলছে, ফেল ইনটু মানে পড়ে গিয়েছিল, পড়ার সময় গতি ছিল সেই জন্য ইনটু ব্যবহার হচ্ছে। তেমনি ভাবে বিটুইন মানেও মধ্যে, এমং মানেও মধ্যে, এই দুটোও প্রেপোজিশন। কিন্তু বিটুইন হচ্ছে দুইজনের মধ্যে বোঝাবে, এমং মানে হচ্ছে অনেকের মধ্যে বোঝাবে। ঠিক বোঝা গেল? দুইয়ের বেশি হবে। তো এগুলো হচ্ছে ইয়া। আর এখানে এই যে তোমার ওপেন আপ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রফেশন হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে, খোলা অবস্থায় ছিল। তারপর দেখো এখানে বলছে মেনি অফ আস ওয়ার্ক ফর 10 to 12 hours। আমাদের অনেকেই আছে যারা 10 ঘন্টা থেকে 12 ঘন্টা কাজ করছে, অ্যান্ড গেট সো লিটল ইন রিটার্ন, এবং বিনিময়ে খুবই অল্প পরিমাণ বিনিময় পাচ্ছে। দ্যাট উই ক্যান্ট ইভেন বাই ফুড, যেটা দিয়ে এমনকি আমরা খাবার পর্যন্ত কিনতে পারি না, মানে এত কম পরিমাণ টাকা দেওয়া হচ্ছে। শু শাইনিং, জুতা পলিশ করা, ইজ ভেরি পপুলার অ্যামং দ্য স্ট্রিট কিডস। রাস্তার বাচ্চাদের মধ্যে সবচাইতে পপুলার কাজ হচ্ছে জুতা পলিশ করে দেওয়া। এই যে দেখো এমন কথাটাকে এখন ব্যবহার করছে, মানে এখানে দুইয়ের অধিক বাচ্চারা আছে সেজন্য মধ্যে, ঠিক আছে। A few of my friends, আমার অনেক বন্ধুরা আছে, also work in factories, তারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে, and workshops, এবং তারা দোকানপাটগুলোতে কাজ করে। A boy I know, এরকম একটা বালককে আমি চিনি, lost one of his eyes, হারিয়ে ফেলেছিল, lost one of his eyes, তার চোখের একটি চোখ, তার যে দুইটা চোখ আছে তার মধ্যে একটি চোখ হারিয়ে ফেলেছে। আফটার a piece of hot glass flew into his eye at the glass factory where he worked, যখন সে তার ফ্যাক্টরিতে কাজ করছিল তখন চোখের মধ্যে একটা গরম গ্লাস কি হয়েছিল, উড়ে এসে কাঁচের টুকরা ঢুকে গিয়েছিল। এখানে ফ্লিউ ইনটু হিজ আই, দেখো চোখের মধ্যে উড়ে এসেছিল, ফ্লিউ, ফ্লাই মানে উড়ে আসা, এটার ভিটুতে আছে ফ্লিউ, উড়ে চোখের মধ্যে ঢুকেছে, তার মানে গতি ছিল, এই জন্য ইনটু হয়েছে কিন্তু। আর যদি আমি যদি বলি তোমার চোখের মধ্যে একটা দাগ দেখা যাচ্ছে, দেয়ার ইজ আ স্পট ইন ইওর আই, তখন ইন হবে, কারণ দাগটা কিন্তু ওর মধ্যেই আছে, ঢুকছে না। বাট যখন কাজটা উড়ে এসেছিল তখন কিন্তু গতি ছিল দেখে ইনটু ব্যবহার করা হয়েছে। তার মানে ইন এবং ইনটুর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, একটা স্থির, একটা গতিশীল থাকবে। এটাও কিন্তু এই যে ফ্লিউ ইনটু, ফ্লো ইনটু, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রভিশন। The owner refused to pay for medical help and fired him. এখানে refuse to appropriate proposition, এটা মানে হচ্ছে তোমার প্রত্যাখ্যান করা। মালিক প্রত্যাখ্যান করেছিল মেডিকেল হেল্পের জন্য কিছু পরিশোধ করার ব্যাপারে, টাকা দেওয়ার ব্যাপারে, অ্যান্ড ফায়ার্ড হিম, এবং তাকে চাকরিচ্যুত করে দিয়েছিল। বলে না ইউ আর ফায়ার্ড, অনেক মুভি সিনেমা নাটকে দেখি না ওরা, এগুলো আর কি। ফর মি, আমার জন্য, লাইক অল আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট, রাস্তার অন্যান্য সকল বাচ্চাদের মতোই, ইট ইজ ভেরি হার্ড, এটা খুবই কঠিন। আমার জন্য এটা কঠিন এভাবে বেঁচে থাকা। আই এম অলওয়েজ হাংরি, আমি সবসময় ক্ষুধার্ত থাকি। চিন্তা কর, সবসময় ক্ষুধার্ত থাকে। আমরা মাঝে মাঝে খাই না, পেট ভরা থাকে বলে, আর ওরা না খেয়ে থাকে। অ্যান্ড আই ডোন্ট নো, এই জন্যই দেখ আমি বলি যে যখন কোনো পথ শিশু এসে তোমার কাছে হাত পাতবে টাকার জন্য, ওদেরকে টাকা না দিয়ে ওদেরকে একটু খাওয়ানো উচিত। টাকা দিলে হয়তো 5 টাকা 10 টাকাতে মানা যায়, কিন্তু খাওয়াইলে কিন্তু টাকা বেশি যায়, তাতে করে ওইটাই ইফেক্টিভ বেশি। কেন জানিস, ওই 10 টাকা 5 টাকা দিয়ে বিড়ি সিগারেট অন্য কিছু খাবে, যেটা তোর ক্ষতি ছাড়ার কিছু না। তুমি যদি ওকে নিয়ে একটা পাউরুটি, তুমিও খেলে ওকেও নিয়ে খেলে, বা ধরো দুটো কলা কিনে দিলে, বা ধরো নিয়ে গিয়ে তোমাকে খাওয়ালে, মানে ওকে খাওয়ালে, এটা না করে কিন্তু আমরা দেখি যে মাঝে মধ্যে ওদেরকে গালিগালাজ করি, সর সামনে থেকে, এ কর সে কর, এই তুই এখানে এসছিস কেন, এইভাবে বললে ওরা আরো বেশি খারাপ হবে। কথা কি বোঝা গেল? আমাদের রেসপন্সিবিলিটি হবে কি, এরকম কোনো বাচ্চা দেখলে তাৎক্ষণিকভাবে ওকে যতটুকু পারি একটু আদর যত্ন করা, কারণ ও তো জীবনে আদর যত্ন পাই নাই। বুঝতে কথাটা, বিষয়টা এরকম। তাহলে দেখো এখানে কি বলছে, অ্যান্ড আই ডোন্ট নো হোয়ার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট, এবং আমি জানি না আমি পরের রাত্রিতে কোথায় ঘুমাবো, সেটা বলছে। আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম, আই উড লাইক টু, আমি চাই, লিভ বসবাস করতে, ইন এই যে দেখো লিভ ইন বলেছে, মানে এখানে সকল সুযোগ সুবিধা চাচ্ছে। আমি আমার বাড়িতে, নিজের বাড়িতে বসবাস করতে চাই, অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিস, এবং সেখানে আমি শান্তিতে বসবাস করতে চাই। দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন দ্য উইন্টার, শীতের রাত্রিতে কিন্তু রাতগুলো অনেক ঠান্ডা হয়।
ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রিট, তুমি রাস্তায় ঠান্ডায় মরে যেতে পারো। এই যে দেখো, যখন ডাই অফ মানে কোনো রোগে মরা, এখানে কোল্ড মানে ঠান্ডাজনিত রোগের কথা বলছে। ডাইয়ের পরে অফ থাকলে রোগে মরা, ডাইয়ের পরে ইন থাকলে শান্তিতে মরা বা ঘুমের মধ্যে মরা, যেমন ডাইন ফিস, ডাইন স্লিপ। ডাইয়ের পরে ফর থাকলে দেশের জন্য অথবা ভালো কাজের জন্য আত্ম উৎসর্গ করে দেওয়া, যেমন ডাই ফর কান্ট্রি, বোঝেন নাই, এরকম। তারপরে ডাইয়ের পরে যদি ফ্রম থাকে, ফ্রম, তাহলে বুঝতে হবে সে বেশি খেয়ে মারা গেছে না কম খেয়ে মারা গেছে। মানে কি, ডাই ফ্রম হাঙ্গার অথবা ডাই ফর ফ্রম ওভার ইটিং। ঠিক আছে। ডাইয়ের পরে যদি বাই থাকে, ডাইয়ের পরে যদি বাই থাকে তাহলে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া অথবা আকস্মিক মৃত্যু হওয়া অথবা আত্মহত্যা করা। ডাই বাই অ্যাক্সিডেন্ট, ডাই বাই সুইসাইড, এই ধরনের কথা আসবে। এটা ইউটিউবে যাবে, তোমরা দেখে নিও, সাহাল ইংলিশ মার্কাস চ্যানেলটাতে দেখে নিও, অসুবিধা নেই। এখন আমরা একটু প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। হোয়াট ইজ ইউর ইমপ্রেশন অ্যাবাউট আমেরিকাস প্যারেন্টস? আচ্ছা, এটার যদি সামারি নিয়ে আলোচনা করি তাহলে টপিক সেন্টেন্সটা আমাদের কি হবে? টপিক সেন্টেন্সে বলতে হবে এভাবে, আমরা তো সামারি 4-5 লাইনের মধ্যে লিখবো বা 6 লাইনের মধ্যে লিখবো। প্রথম যে বাক্যটা হবে সেটা হবে টপিক সেন্টেন্স। সেখানে আমরা লিখবো যে এই প্যাসেজটি মূলত একটা স্ট্রিট চাইল্ডকে নিয়ে কথা বলেছে এবং এটির দুঃখ কষ্ট এবং এটার দৈনন্দিন অ্যাক্টিভিটি নিয়ে কথা বলেছে। তো এই কথাটাকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে বলবো এভাবে যে দিস প্যাসেজ মেইনলি ফোকাসেস অন a street child and his sufferings and sorrows and his daily activities. কথা কি বোঝা গেল? এইভাবে শুরু করব, তারপরে বাকি তথ্যগুলো দেওয়া শুরু করব। সে কি কি সাফারিং স্বীকার করেছে, তার বাবা মায়ের ব্যাপারে দু একটা তথ্য দেব, তারপরে সে কোন কোন কষ্টগুলো স্বীকার করছে, কিভাবে দিনাতিপাত করছে, কি কি কাজ করছে, এগুলোর ব্যাপারে প্রত্যেকটা ব্যাপারে একটা একটা করে লাইন দিয়ে আমরা ফিনিশ করবো এটাকে। ঠিক আছে। এরপরে আমরা প্রশ্নগুলো একটু দেখি। হোয়াট ইজ ইউর ইমপ্রেশন অ্যাবাউট আমেরিকাস প্যারেন্টস? তোমার আমেরিকার প্যারেন্টস সম্পর্কে তোমার ইমপ্রেশনটা কি, মানে মনের ভাবটা কেমন? তুমি বলবা যে ভেরি নেগেটিভ, ডিসগাস্টিং, এরকম বলতে পারো। বিকজ আমেরিকাস প্যারেন্টস লিভ ফার ফ্রম আমেরিকা, আমেরিকার কাছ থেকে অনেক দূরে বসবাস করে, অ্যান্ড দে আর সেপারেটেড ফ্রম ইচ আদার, দে ডু নট ওয়ান্ট টু টেক আমেরিকা এগেন, তারা আমেরিকাকে আর চায় না, এই জন্য তাদের ব্যাপারে আমার ব্যাড ইমপ্রেশন আছে। কথা কি বুঝে গেল? মনোযোগ দিয়ে। তারপরে কি বলছে, হোয়াট ওয়াজ আমেরিকাস ফার্স্ট জব? আমেরিকার প্রথম চাকরিটা কি ছিল? দ্য ফার্স্ট জব ওয়াজ আমেরিকা ওয়াজ সর্টিং রাবিশ অ্যান্ড কালেক্টিং রাবিশ অ্যান্ড সেল ইট টু দ্য ভেন্ডর, কালেক্ট করে ভেন্ডরের কাছে বেচে দেওয়া। হোয়াট মেড হিম স্টপ ডুইং দ্যাট? কোন জিনিসটা তাকে এটা কাজ করতে বিরত রেখেছিল? এখানে মেড, এই যে দেখো V2 তে আছে, তাহলে উত্তরটাও V2 তে করতে হবে। ওকে, তো বলবো যে অ্যান ইনফেকশন মেড হিম স্টপ ডুইং দ্যাট জব। ঠিক আছে, একটা ইনফেকশন তাকে এই কাজ থেকে বিরত রেখেছিল। এরপরে তুমি আবার বলবে, দেখো এখানে কি বলছে, দেখো হাউ ইজ আমেরিকাস এক্সপিরিয়েন্স অফ সেলিং আইসক্রিম? আমেরিকার আইসক্রিম বিক্রি করার অভিজ্ঞতা কেমন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করবা, মানে V1 ইউজ করবা। ঠিক আছে, তুমি বলবা the experience of America of selling ice cream was very painful and difficult because when the box is full it is quite heavy to carry it for America. আমেরিকার জন্য এটাকে ক্যারি করা খুবই পেইনফুল হতো বা কষ্ট হতো। ঠিক আছে, তারপরে কি বলছে এখানে, তুমি বলবে হাউ ডাজ আমেরিগো ইভালুয়েট হিজ লাইফ নাও? ইভালুয়েট মানে মূল্যায়ন করা। হাউ ডাজ আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমেরিগো তার জীবনটাকে এখন কিভাবে মূল্যায়ন করে? তুমি বলবা যে আমেরিগো তার জীবনটাকে মূল্যায়ন করে এভাবে যে যে সে বেঁচে আছে, এতে করেই সে লাকি ফিল করে। তাহলে তুমি বলবা যে আমেরিগো ইভালুয়েটস হিজ লাইফ ইন দ্য ফলোয়িং ওয়ে, নিচের পদ্ধতিতে। নিচের পদ্ধতিতে মানে কি? অথবা ইন দিস ওয়ে, এই পদ্ধতিতে। যেমন কি, হি ইভালুয়েটস হিজ লাইফ দ্যাট হি ইজ অ্যালাইভ, ইট ইজ আ লাকি ম্যাটার ফর হিম। সে যে অ্যালাইভ আছে এখনো, সেটা তার জন্য লাকি ব্যাপার। ঠিক আছে। ডাজ হি হ্যাভ এনি অপশন টু চেঞ্জ ইট?
তার জীবনটাকে পরিবর্তন করার কি কোনো অপশন আছে? তোমরা অনেকে মনে করবে যে এই অবস্থায় কেমনে ফিরে আসবে, কিন্তু এটা তো নেগেটিভ উত্তর। নো বললে তো দের ইজ নো চান্স, বোঝো নাই? তাহলে তো উত্তর শেষ হয়ে গেল, কিন্তু তুমি নো বলতে পারবা না, তোমাকে ইয়েস বলাটাই বেশি ভালো হবে। অ্যাফার্মেটিভে উত্তর দিলে পজিটিভ ইমপ্রেশন হবে টিচার, তোমাদের তোমাদের প্রতি পজিটিভ ইমপ্রেশন রাখবে। তো সেক্ষেত্রে তুমি বলবা যে ইয়েস, আমেরিগো হ্যাজ আ চান্স টু চেঞ্জ ইট, অথবা আমেরিগো হ্যাজ অ্যান অপশন টু চেঞ্জ ইট বাই টেকিং এডুকেশন। শিক্ষা গ্রহণ করার মাধ্যমে এই অপশনটাকে চেঞ্জ করতে পারে। হাউ would he be able to take the education? By going to a non-government education মানে অর্গানাইজেশন, যেমন বিভিন্ন এনজিও আছে, বিভিন্ন সংস্থা আছে, তারা কিন্তু এই পথ শিশুদের কাজ কাজ করার ব্যাপারে ব্যাপারে ইয়ে করে। অথবা একটা এতিমখানাতে গিয়ে একটু হেল্প গ্রহণ করা। এতিমখানায় কি করে, ওরা একটু পরিশ্রম করিয়ে নেয়, কিন্তু বিনিময়ে খাদ্য দেয় এবং পড়াশোনা করায়। যেমন আমরা জেরির গল্পে দেখেছিলাম, তাই না? স্কুলে যায় কিন্তু আবার কাঠ কেটে দেয়। তো যাই হোক, এই ধরনের অপশন কিন্তু তার হাতে আছে। তবে এডুকেশন ছাড়া অন্য কোনো উপায়ে চেঞ্জ করার, লাইফ চেঞ্জ করা মুশকিল হয়ে যাবে। কথা কি বোঝা গেল? এডুকেশনটা নিতে পারে বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে, অথবা অরফানেজ থেকে, এতিমখানা থেকে, ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, হোয়াট ডাজ আমেরিকা ডিজায়ার নাও? আমেরিকা এখন কি ডিজায়ার করছে, আশা করছে কি, আশা করে কি? এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। আমেরিকা ডিজায়ার্স নাও টু গো টু হিজ ওন হোম অ্যান্ড টু হিজ প্যারেন্ট। তার নিজের বাড়িতে যেতে চায় এবং তার পিতামাতার কাছে থাকতে চায় বা যেতে চায়। শুড হি ডিজায়ার সাচ থিংস? তার কি এ ধরনের বিষয়গুলো আকাঙ্ক্ষা করা উচিত? যদি উচিত হয় তাহলে কেন উচিত? যদি উচিত না হয় তাহলে কেন উচিত নয়? তুমি অবশ্যই বলবা উচিত, কারণ প্রত্যেকের হিউম্যান রাইটস পাওয়ার অধিকার আছে। এই গল্পটা কিন্তু হিউম্যান রাইটস থেকে এসছে, মানুষের অধিকার। প্রত্যেকটা মানুষের ফান্ডামেন্টাল কিছু অধিকার আছে, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এন্টারটেইনমেন্ট এবং অন্যান্য শিক্ষা, এগুলি। মানে আমেরিকারও সেটা পাওয়ার অধিকার আছে, তার বাপ মা তো মৃত না, সেটা চাইতেই পারে। কথা কি বোঝো নাই? তার মানে এই অধিকারগুলো পাওয়ার অধিকার আছে, কারণ সে এগুলো চাইতে পারে, কারণ এগুলো তার ফান্ডামেন্টাল রাইটস। বলবা যে হি শুড ডিজায়ার সাচ থিংস বিকজ দিজ আর his fundamental rights and everybody should have their fundamental rights in their life. Okay, বিষয়টা এরকম। তারপরে কি বলছে, ইফ ইউ ওয়ার আমেরিকা, যদি তুমি আমেরিকা হতা, হোয়াট উড ইউ ডু? তুমি কি করতা? তা আমি বলতাম যে আমি যদি আমেরিকা হইতাম তাহলে হয়তো আমেরিকার মতোই অবস্থা আমার হতো, বা আমেরিকার মতোই কাজ করতে হতো, বাট আই উড অ্যাড এডুকেশন টু মি। আমি আমার সাথে এডুকেশনটাকে যুক্ত করে নিতাম, এটা একটু করার চেষ্টা করতাম। তা আমি হয়তো আমেরিকার মতোই কাজ করে করতাম। তাহলে তুমি এইভাবে বলো, ইফ আই ওয়ার আমেরিকা আই উড ডু দ্য সেম থিং অ্যাজ লাইক অ্যাজ আমেরিকা। কথা কি বলছিস? আমি হয়তো আমেরিকার মতোই ওই সেম কাজটা করতাম, বাট আই উড এডুকেট মাই সেলফ ইন এনি পসিবল ওয়ে। যে কোনো পদ্ধতিতে আমি নিজেকে এডুকেট করে ফেলতাম। কথা কি বলছিস? তারপরে কি বলছে, হ্যাভ ইউ এভার মেট আ বয় অর গার্ল লাইক আমেরিকা? তুমি কি আমেরিকার মতো এরকম কোনো মেয়েকে বা ছেলেকে, তার সাথে সাক্ষাৎ হয়েছিল? তুমি বলবে হ্যাঁ, অবশ্যই হয়েছিল। ইয়েস, আই হ্যাভ মেট আ বয় লাইক আমেরিকা, অথবা আই হ্যাভ মেট, এখানে বয়ের কথা আছে না, আমেরিকা বয় না, তুমি মেয়ের কথা বলবা, তাহলে একটু ডিফারেন্ট হয়ে যাবে। আই হ্যাভ মেট আ গার্ল লাইক আমেরিকা, আমি আমেরিকার মতো একটা মেয়ের সাথে দেখা করেছিলাম বা দেখা হয়েছিল। তাহলে রাইট অ্যাবাউট হিম অর হার, তার ব্যাপারে একটু লিখতে বলছে। আমেরিকার বাবা মা আছে, তুমি বলবা ওই মেয়েটার মা অসুস্থ, বাবা মারা গিয়েছে। অথবা বাবা আছে, মা মানে বাবা আছে, মা মারা গিয়েছে, কিন্তু বাবা অসুস্থ। এখন মা বা বাবা যে বেঁচে আছে তার অসুস্থতা জনিত কারণে সে কাজ করতে পারে না, যার কারণে ওই মেয়েটাকে কাজ করে এনে খাওয়াতে হয়। তারা রেল স্টেশনে থাকে, তাদের কোনো বাড়ি নাই। এই তো হলো যে দ্য গার্ল হ্যাজ মাদার বাট শি ওয়াজ ইল, হার ফাদার ওয়াজ ডেড, তার বাবা মৃত ছিল। অ্যাজ হি হার মাদার ওয়াজ ইল,
she has to manage her living cost. তাকেই তার লিভিং কস্টটাকে ম্যানেজ করতে হয়। অ্যান্ড দে স্টেড ইন আ রেলওয়ে স্টেশন, তারা অপেক্ষা মানে তারা থাকতো একটা রেলওয়ে স্টেশনে। এই তো 2-3টা বাক্য লেখা যাবে। হোয়াট শুড সোসাইটি ডু ফর চিলড্রেন লাইক আমেরিগো? আমেরিগোর মতো বাচ্চাদের জন্য সোসাইটির কি করা উচিত? ওই যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। সোসাইটি শুড এক্সটেন্ড দেয়ার হেল্পিং হ্যান্ড টু দোজ কাইন্ড অফ স্ট্রিট চাইল্ড, and society should also help them to take education to ensure the fundamental rights. অন্যান্য যে ফান্ডামেন্টাল রাইটগুলো আছে, অর্থাৎ মৌলিক অধিকারগুলো বা চাহিদাগুলো আছে, সেগুলো পূর্ণ করার জন্য, এনশোর করার জন্য তাদের হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দিতে হবে, এক্সটেন্ড করে দিতে হবে। পারবে না?